মুভির শুরুতে দেখা যায় ইংরেজ সাহেবদের, যারা কিছু সোনার কথা বলছিল। এরপর দেখানো হয় ভেপুর গ্রাম। গ্রামের সবাই সকাল সকাল উঠে কাজে যায়। ধাঙ্গা স্ত্রীও তাকে ডাক দেয় ঘুম থেকে ওঠার জন্য। ধাঙ্গা এই সময় স্বপ্ন দেখে কাউকে সে মারছে। ঘুম ভাঙলে দেখে সে তার স্ত্রীর গলার উপর তরোয়ার নিয়ে আছে। অন্যদিকে দেখা যায় এই গ্রামের এই আরেক শ্রেণীর মানুষদের, যারা ছিল ধার্মিক। জাতপাত নির্বিশেষে এখানে যে কেউ ব্রাহ্মণ হতে পারত। ধাঙ্গার কথাবার্তার মধ্যে জানতে পারা যায় এই গ্রামের সব জমি একদিন তার পূর্বপুরুষদের ছিল, কিন্তু জমিদার ইংরেজদের সাথে চালাকি করে সব জমি নিজের করে নিয়েছে। এখন নামমাত্র জমি তাদের রয়েছে। রাত্রে ঘুমানোর সময় ধাঙ্গার বাচ্চারা জেদ ধরে গল্প শোনার জন্য। এই সময় সে তার পূর্বপুরুষদের কথা বলে। সে বলে এই গ্রাম পেরিয়ে একটি জঙ্গল আছে, জঙ্গল পেরিয়ে নদী, আর নদীর পরে এক হাতির আকারের পাহাড় রয়েছে। ওই পাহাড়ের মধ্যেই আছে পেন্না নামের নদী। একদিন আমাদের দেশের রাজা দুশ্মন দেশের রাজাকে হারিয়ে দেশে ফিরছিল। সেই সময় আমার দাদুর দাদু ওই নদী থেকে সোনা বের করছিল। এটা দেখে মহারাজ তাদের বন্দি বানানোর জন্য সৈন্য পাঠায়, কিন্তু দাদু একাই সব সৈন্যদের মেরে দেয়। এরপর ঝগড়া হয় মহারাজের সৈন্যদের সাথে এই গ্রামের লোকেদের। সব সৈন্যদের মেরে দাদু নিজেই যায় মহারাজের কাছে দেখা করতে। মহারাজ সোনা দেখে বলে এখানে সব সোনা আমার দরকার। দাদু বলে মহারাজ সোনা যার দরকার সেই পাবে, কারো জন্য খুঁজলে তা পাওয়া যাবে না। এ কথা শুনে মহারাজ তার সব সৈন্যদের নদীতে সোনা খোঁজার জন্য লাগিয়ে দেয়। অনেক খোঁজাখুঁজির পরও কেউ কোনো সোনা পায়নি। এই সময় মহারাজের পণ্ডিত সোনার পাহাড় দেখতে পায়। দাদু সেখানে তাদের যেতে বারণ করে। তিনি বলেন ওই সোনা আমাদের না, ওটা নিতে গেলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু রাজা কোনো কথা না শুনে সৈন্যদের পাঠিয়ে দেয় সোনা নেয়ার জন্য। পাহাড়ের সামনে পৌঁছতেই সেখান থেকে অনেক সাপ বেরিয়ে আসে। অনেক সৈন্য সাপের কামড়ে মারা যায়। এই সময় একটা সাপকে ধরে দাদু নিজের হাতে কামড় খায়, কিন্তু তার কিছু হয় না। তিনি ঝোলা থেকে কিছু গুঁড়ো বের করে সেখানে ছড়িয়ে দেয়। এই গুঁড়োর জন্য সাপেরা সব সেখান থেকে পালিয়ে যায়। রাজা বলেন তোমাকে সাপ কামড়ালো আর তোমার কিছু হলো না? দাদু বলে না, আমার কিছু হবে না, কিন্তু সাপ কাউকে সোনা নিয়ে যেতে দেবে না, ওরা সোনা রক্ষা করছে। রাজা জিজ্ঞেস করে এসব ছলনা কে করছে, কে আমায় বাধা দিচ্ছে? দাদু জানায় স্বয়ং নাগিন এই সোনা রক্ষা করছে। এই বলে সে ওখান থেকে চলে যায়। কিন্তু রাজা সোনা দেখে লোভ সামলাতে না পেরে সৈন্যদের আবার সোনা নিতে পাঠায়। সৈন্যরা পাহাড়ের দিকে এগোতেই এবার তীর আসতে শুরু হয়। তীরের আঘাতে অনেক সৈন্য মারা যায়। বাকিরা ভয়ে সেখান থেকে পালিয়ে আসে। রাজা দাদুকে এসে বলে ওই মায়াবী নারী ধ্বংস হবে না? দাদু বলে হবে, আমি করব, কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো? রাজা বলে তুমি যা চাইবে তাই পাবে। আসলে দাদু এই কথাটারই অপেক্ষা করছিল। এই সুযোগে তিনি তাদের যে জমি রাজা দখল করে রেখেছিল সেগুলো ফেরত চেয়ে নেয়। রাজা সোনার লোভে রাজি হয়ে যায়। দাদু তার সাথীদের নিয়ে সোনা নিতে যায়, কিন্তু পাহাড়ের কাছে পৌঁছানোর আগেই একটি মেয়ে তাদের উপর হামলা করে দেয়। এরপর এদের মধ্যে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে দাদুর সাথীরা সবাই মারা যায়, কিন্তু দাদু একাই যুদ্ধে জিতে যায়। রাজা সোনা পেয়ে খুশি হয়ে দাদুকে তার প্রধান সৈন্য বানায়, কিন্তু পণ্ডিত বুঝতে পেরে যায় এটা সোনা নয়, আসলে ছিল মাটি। পণ্ডিত একটা মূর্তি দেখিয়ে বলে মহারাজ এই মূর্তির মাথা কেটে অন্য কোথাও ফেলে দিন, তাহলে এগুলো সব সোনা হয়ে যাবে। আসলে নাগিন তার মায়াবী শক্তি দিয়ে সোনাকে মাটিতে বদলে দিয়েছে। মহারাজ পণ্ডিতের কথা শুনে মূর্তির মাথা কেটে দেয়। এরপর নাগিন উঠে জোরে চিৎকার করতে শুরু করে। এই সময় দাদু যেয়ে নাগিনের পেট কেটে দেয়। পেট কাটার ফলে সেখানে রক্ত বন্যা বয়ে যায়। কিছুক্ষণ পর এই রক্ত সোনাতে পরিণত হয়। সিন আসে বর্তমানে, যেখানে জমিতে সবাই ঘুমিয়েছিল। রাত্রে ঘুমানোর সময় কেউ এসে তাদের ফসলে আগুন লাগিয়ে দেয়। সব ফসল পুড়ে ছাই হয়ে যায়। সকালে জমিদার এসে গ্রামের লোকের ওপর আবার কর চাপায়। এই সময় ধাঙ্গার সাথে জমিদারের লোকেদের ঝগড়া হয়। জমিদারের লোকেরা ধাঙ্গাকে খুব মারে, সাথে তার যেটুকু জমি ছিল সেটিও জমিদার নিয়ে নেয়। আর এই জমির যা দাম সেই টাকা শোধ না হওয়া পর্যন্ত তার পরিবারের সবাইকে জমিদারের গোলাম করে নেয়। বলা হয় জমিদারের আদেশ না মানলে ধাঙ্গাকে ফাঁসি দেয়া হবে। পরের দিন আবার তাদের গ্রামে ইংরেজ সাহেব আসে। জানা যায় ইংরেজ সাহেব এসেছে সেই সোনা খোঁজার জন্য। তিনি বলে আগে তোমাদের পূর্বপুরুষেরা যেহেতু সোনা উদ্ধার করেছিল, তাই তোমরাই পারবে সোনা খুঁজে দিতে। এর বিনিময়ে আমি অনেক টাকা দেব। কিন্তু এই সোনার নাম শুনে গ্রামের সবাই ভয়ে পালিয়ে যায়। রাত্রে গ্রামের সবাই আসে ধাঙ্গার বাড়িতে তাকে সোনা আনতে পাঠানোর জন্য, কিন্তু তার স্ত্রী সবাইকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ধাঙ্গা অনেক বুঝিয়ে তার স্ত্রীকে রাজি করে।
করে। পরের দিন সকালে ধাঙ্গা সহ গ্রামের আরো কয়েকজন ইংরেজ সাহেবের সাথে বেরিয়ে পড়ে সোনার খোঁজে। তারা জঙ্গল পেরিয়ে নদীতে পৌঁছায়। নদীর মাঝপথে ধাঙ্গাকে একটি মেয়ে টেনে জলে ডুবিয়ে দেয়। এটি হলো সেই মেয়ে যে মেয়েটি সোনা রক্ষা করছিল। ধাঙ্গাকে দেখতে না পেয়ে তার একজন সাথী জলের ভেতরে যেয়ে অজ্ঞান ধাঙ্গাকে নদীর কিনারাতে নিয়ে আসে। কিছুক্ষণ পর ধাঙ্গা ঠিক হয়ে যায়। এরপর হাঁটতে হাঁটতে তাদের রাত হয়ে যায়। তারা একটা ফাঁকা মাঠে তাঁবু খাটিয়ে সেখানে রাত বের করে। পরের দিন তারা সোনার জন্য জঙ্গলের চারিদিকে মাটি খুঁড়ে পাথর ভেঙে কোথাও সোনা আর পাওয়া যায়নি। সোনা খুঁজতে খুঁজতে তারা এক ইন্দারাতে পৌঁছায়। ইন্দারার ভেতরে একজন শয়তানের মূর্তি পায়, কিন্তু সেখানে সোনা মেলেনি। অনেক খোঁজার পর তারা হাতির পাহাড়ের সামনে পৌঁছায়। পাহাড়ের সামনে পৌঁছাতেই এক কালো বাঘ বেরিয়ে আসে। ধাঙ্গা এই বাঘকে মেরে দেয়। আসলে এই পুরো সোনা কিছু মায়াবী শক্তিতে রক্ষা করছিল। এখনো পর্যন্ত যারা এখানে এসেছে কেউ ফিরে যায়নি। এরপর একটু এগোতেই তারা যে শয়তানের মাথা পেয়েছিল ইন্দারার মধ্যে, তার হাত খুঁজে পায়। এখানে একজন ইংরেজ সরকারকে কোনো অদৃশ্য শক্তিতে মেরে দেয়। হাত খুঁড়তেই তারা শয়তানের পুরো শরীর পেয়ে যায়। এই সময় অনেকজন এসে তাদের ওপর হামলা করে দেয়। ধাঙ্গার সাথে যুদ্ধ হয় ওই মেয়েটির। ধাঙ্গা মাটিতে পড়ে যায়। সে অনুভব করছিল মাটির নিচে এমন কিছু জিনিস আছে যে ওপরে আসার জন্য ছটফট করছে, কিন্তু আসতে পারছে না। সবাই যখন যুদ্ধ করছিল সেই সময় একজন যে ওই মূর্তি ও শরীরকে এক করে দেয়। আর এটি ছিল সেই মূর্তি যেটি ধাঙ্গার দাদুর সময় জমিদার পণ্ডিতের কথা শুনে মাথা কেটেছিল। এরপর আবার শুরু হয় যুদ্ধ, কিন্তু এই যুদ্ধে ধাঙ্গা ওই মেয়েটিকে মেরে দেয়। এরপর সিন আসে সকালে। তারা সারাদিন ওই মূর্তিটি ভেঙে তা গলিয়ে তার থেকে সোনা বার করে। এরপরেই সেখানে বজ্রপাত সহ বৃষ্টি শুরু হয়। পরের দিন সকালে ইংরেজ সাহেব ধাঙ্গার কাছে যেয়ে বলে, তুমি অনেক বাহাদুর, তোমরা যে যে আমার সাথে এসেছো তাদের সবার জীবন বদলে দেব, কিন্তু আমার কিছু শ্রমিক দরকার। পরে দেখা যায় ধাঙ্গা ঘোড়া নিয়ে গ্রামে ফিরে জমিদারের সব টাকা দিয়ে জমি ফেরত নিয়ে নেয়। ধাঙ্গা গ্রামের সবাইকে বুঝিয়ে ইংরেজ সরকারের কাছে নিয়ে আসে, কিন্তু এবার আসলে ইংরেজের লোকেরা ধাঙ্গাকে তার সাথে দেখা করতে দেয় না। সে ভাবে সাহেব ব্যস্ত আছে, তাই হয়তো দেখা করছে না। পরে সে সাথীদের কাছে শুনে ইংরেজরা পাশের গ্রামের সবাইকে মেরে দিয়েছে, শুধু একজন নাঙ্গা সাধু বেঁচে আছে। এরপর ইংরেজ সৈন্যরা এসে ধাঙ্গাকেও মারতে শুরু করে। এই সময় যে ধাঙ্গাকে গ্রামে পাঠিয়েছিল সেই সাহেব এসে সব ঠিক করে, ধাঙ্গাকে মারের হাত থেকে বাঁচায়। কিন্তু এই সাহেবের মাথায় তো অন্য কিছু চলছিল। সে ধাঙ্গাকে হাতে রেখে নিজের কাজ হাসিল করে নিতে চায়। রাত্রে খাবার সময় ধাঙ্গার ছেলের শরীরে কোনো আত্মা প্রবেশ করে বলে, তোমরা এখান থেকে সবাই চলে যাও, না হলে মারা যাবে। পরের দিন থেকে শুরু হয় সোনা খোঁজার কাজ। ধাঙ্গা সারাদিন কাজ করে রাত্রে বসেছিল। এই সময় সেই মেয়েটি এসে আবার ধাঙ্গাকে সাবধান করে দেয়। ধাঙ্গা তার কথায় অত গ্রাহ্য করে না। শুরু হয় আবার কাজ। গ্রামের লোকেরা কাজ করার সময় এক ইংরেজ সাহেব পাথরের আড়ালে সোনা দেখতে পায়। সে সোনা নিতে গেলে সাপ তাকে কামড়ে দেয়। ধাঙ্গা এসে সাপটি মেরে দেয়। এরপর সেখানে অনেক সাপ চলে আসে। সাপের কামড়ে ধাঙ্গার এক মেয়েও মারা যায়। ধাঙ্গাকে গ্রামের একজন বলে, আমরা এরকম করে সোনা পাবো না। তুই আমাদের পূর্বপুরুষের গল্প জানিস নাকি, কি করে তারা সোনা পেয়েছিল? তাদের মতো আমাদেরও ওই মেয়েটির রক্ত বন্যা করতে হবে, তাহলেই সোনা পাওয়া যাবে। ধাঙ্গা তার কথায় রাজি হয় না। সে বলে, আমি কষ্ট করে খুঁজে সোনা বার করব, কাউকে মেরে না। ইংরেজ সাহেব এক পাথরের পাহাড় দেখিয়ে বলে, এটা খুঁড়ো। সবাই পাহাড় খুঁড়তে শুরু করে, কিন্তু এতদিন পরিশ্রমের পর শ্রমিকরা ঠিকঠাক খাবার না পেয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছিল। অনেক শ্রমিক পাথরের আঘাতে আহত হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এত কষ্ট করার পরও কোনো সোনা খুঁজে পাওয়া যায়নি। ফলে ইংরেজ সাহেব হতাশ হয়ে পড়ে। তাই সে রাত্রেবেলায় একাই মশাল নিয়ে পাহাড়ের কাছে চলে যায়। পাহাড়ের গায়ে চোট মারতেই সেখানে চারিদিকে আগুন লেগে যায়। সিন আসে সকালে, যেখানে ধাঙ্গা দেখে ইংরেজ সাহেব আহত হয়ে পড়ে আছে। ধাঙ্গা রেগে গিয়ে পাহাড়ে আঘাত করে। এই সময় আবার ওই মেয়েটি ধাঙ্গাকে বলে, তুমি এসব ঠিক করছো না, তোমার এসব ছেড়ে আমার সাথে সাথ দেওয়া দরকার সোনা রক্ষার কাজে। ধাঙ্গা তার কথা শুনে না। সে সবাইকে বুঝিয়ে আবার কাজে লেগে পড়ে। তারা এবার ঠিক করে পাহাড়ের চারপাশে আগুন লাগিয়ে পাথর ভাঙবে। এরপর পাথরে আঘাত করতেই ধাঙ্গা ইংরেজ সাহেব সহ আরো কয়েকজন সুড়ঙ্গে পড়ে যায়। সেখানে তারা সোনা পেয়ে যায়। গ্রামের সবাই সুড়ঙ্গে চলে আসে। সোনা পেতে ইংরেজ সাহেব তার নিজের রূপ নিয়ে নেয়। সে শ্রমিকদের ওপর অত্যাচার শুরু করে। এই সময় ধাঙ্গা এসে বলে, তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো না, এসব সোনা না, সোনার মতো দেখতে মাটি।
ওই মেয়েটি এখানে চলে আসে। এই সময় একটা অনেক বড় যুদ্ধ হয়। যুদ্ধের মাঝে ধাঙ্গা বুঝতে পেরে যায় সে কোনো সাধারণ মানুষ না, সে নাগা জাতির অংশ। তার জন্মের উদ্দেশ্যই হলো সোনা রক্ষা করা। সে এতদিন তার উদ্দেশ্য ভুলে গিয়েছিল। সব মনে পড়ার পর ধাঙ্গা ইংরেজ সাহেবকে আটকায়। ইংরেজ সাহেব সুযোগ বুঝে ওই মেয়েটিকে মেরে দেয়। এই দেখে ধাঙ্গাও সাহেবকে মেরে দেয়। সবশেষে ধাঙ্গা সোনা নিয়ে বেরিয়ে আসে। এখানেই মুভিটি শেষ হয়। থ্যাংক ইউ পুরো ভিডিওটি দেখার জন্য।